হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে আবার একটা স্পেশাল জিকে ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা আমাদের আপকামিং টেটের যে গ্রুপ সিডি পরীক্ষা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের, তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? দেখো, আমাদের যে সংবিধান রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, সেখানে মৌলিক অধিকার রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার রয়েছে। তো সেই মৌলিক অধিকারগুলো কিন্তু বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে, যার মধ্যে আগে কিন্তু 7টি মৌলিক অধিকার ছিল। তার মধ্যে সম্পত্তির অধিকার, অর্থাৎ তোমার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির অধিকার, সেটা কিন্তু একটা মৌলিক অধিকার ছিল। কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ করে লিগ্যাল রাইটস বা সাধারণ আইনে পরিণত করা হয়। সেই কারণে এটি বর্তমানে 301 নম্বর অনুচ্ছেদের অধীনে আইনি অধিকার হিসেবে পরিচিত। তো বর্তমানে স্বাধীনতার অধিকার কিন্তু কোনো মৌলিক অধিকার নয়। এছাড়া ধর্মীয় স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সাম্যের অধিকার, এগুলো সব কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আর এই মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের পার্ট 3, তৃতীয় নম্বর পার্টের মধ্যে রয়েছে মৌলিক অধিকার সম্পর্কে, যেটা আমাদের আমেরিকান কনস্টিটিউশন বা ইউএস এর কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে, গ্যালভানাইজেশন পদ্ধতিতে ব্যবহৃত ধাতু কোনটি? অর্থাৎ গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? দেখো, গ্যালভানাইজেশন পদ্ধতি হলো একটা, যেখানে কি হয়, কোনো লোহা বা ইস্পাতকে যাতে মরিচা থেকে রক্ষা করার জন্য একটা প্রতিরক্ষামূলক আবরণ। মানে আমাদের যদি এই যে লোহা কোনো একটা জায়গায় থাকে, তাহলে কি হয়, যে বাতাসের জল এবং মানে অক্সিজেনের প্রভাবে তার মধ্যে রাস্ট বা মরিচে পড়ে যায়, ফলে সেই লোহাটা ক্ষতিগ্রস্ত হয়, বাদামি রঙের মরিচা তৈরি হয়। সেই কারণে কি হয়, এই লোহার উপরে একটা দস্তার প্রলেপ দেওয়া হয়, দস্তা বা যেটাকে আমরা জিঙ্ক বলি, সেই জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এই পদ্ধতিটাকে গ্যালভানাইজেশন বলা হয়। অর্থাৎ গ্যালভানাইজেশন পদ্ধতিতে যে ধাতু ব্যবহার করা হয় সেটা হচ্ছে দস্তা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের চ্যানেল ওয়েট ফর জব থেকে তোমরা পাচ্ছ দুটো বই, বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে এবং ম্যাথমেটিক্স এর কনসেপ্ট সহ সমাধান। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টারে শর্টকাট পদ্ধতিতে কিভাবে তোমরা সলভ করতে পারবে তার ট্রিক। তো এই দুটো বই তোমরা কিন্তু মাত্র 250 টাকায় বাড়িতে বসে কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, অথবা ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। এই বইগুলো কিন্তু আপকামিং গ্রুপ সিডির যে এক্সাম রয়েছে তার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সেটার উপর ফোকাস করে কিন্তু বইগুলো তৈরি করেছি। তো বইগুলো তাড়াতাড়ি পারচেজ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? দেখো, ব্রিটিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার পরে বিভিন্ন দমনমূলক নীতি প্রবর্তন করেছিলেন, যার মধ্যে অধীনতামূলক মিত্রতা নীতি গুরুত্বপূর্ণ ছিল, যেটা লর্ড ওয়েলেসলি ছিল। কিন্তু প্রশ্ন এখানে সত্য বিলোপ নীতি, যেটা লর্ড ডালহৌসি, যেটাকে আমরা ডক্ট্রিন অফ ল্যাপস বলি, যেটা 1848 থেকে 1856 পর্যন্ত, এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর জেনারেল হিসেবে লর্ড ডালহৌসি উত্তরাধিকারীবিহীন রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ কোন রাজার যদি নিজস্ব উত্তরাধিকারী মানে নিজের যদি সন্তান না থাকে, তাহলে সেই দত্তক পুত্রের অধিকার কিন্তু স্বীকৃত হবে না। অর্থাৎ সেই দত্তক পুত্রের অধিকার স্বীকৃত না হয়ে সেই রাজ্যগুলো সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। এইভাবে ঝাঁসি, সাতারা, বহু রাজ্য সাম্রাজ্যভুক্ত হয়েছিল, যেটি ছিল আমাদের যে মহাবিদ্রোহ বা 1857 সালের যে সিপাহী বিদ্রোহ, তার একটা প্রত্যক্ষ কারণ। তো লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া রোগের ভেক্টর কি? ভেক্টর কথাটার মানে হচ্ছে যে এই রোগটা বহন করে থাকে, যার শরীরের মাধ্যমে এই রোগটা বহিত হয়, সেটাকে ভেক্টর বলা হয়। তো ম্যালেরিয়া রোগের ভেক্টর হচ্ছে আমাদের অ্যানোফিলিস মশা। বিভিন্ন ধরনের মশা রয়েছে, মশা অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, বিভিন্ন ধরনের মশা রয়েছে। তার মধ্যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের ভেক্টর বহন করে। তো ম্যালেরিয়া একটা ভেক্টর বাহিত রোগ, যেটা প্লাজমোডিয়াম করে পরজীবী দ্বারা সৃষ্টি হয়। এই যে মানে আমাদের যে রক্ত খায় যেসব, তারা কিন্তু স্ত্রী মশারা কিন্তু রক্ত খায়, পুরুষ মশারা কিন্তু গাছের রস খায়, স্ত্রী মশারা কিন্তু আমাদের দেহে রক্ত পান করে। তো তার মধ্যে স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের ফলে মানুষের মধ্যে এই যে তোমার ভেক্টর ম্যালেরিয়া রোগ ছড়িয়ে যায়। এছাড়া কিউলেক্স মশার কারণে আমাদের ফাইলেরিয়া রোগ হয়, যায় পা ফুলে যায়, এবং এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকেনগুনিয়া রোগ তৈরি হয়ে থাকে। এই ডেঙ্গু রোগের কারণে আমাদের কিন্তু প্লেটলেট ভেঙে যায়,
ফলে আমাদের ইমিউনিটি কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? দেখো, ভারত যখন স্বাধীনতা পায় তখন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন আচার্য জে বি কৃপালিনী বা জে বি কৃপলানি। তো তিনি 1946 সালে মিরাটে যে অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের, তিনি তখন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং 1947 সালের স্বাধীনতার সময়ও তিনি এই পদে বহাল ছিলেন। এর আগে আমাদের এপিজে আমাদের মৌলানা আবুল কালাম আজাদ, তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। তো অনেকদিন 42 থেকে 45 পর্যন্ত কোনো সেশন হয়নি। তারপর যখন সেশন হলো তখন 46-এর সেশনে জে বি কৃপলানিকে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শাল গাছ কোন ধরনের গাছ? দেখো, শাল গাছ আমরা প্রত্যেকেই জানি বেসিক্যালি যেটা আমাদের ছোটনাগপুর অঞ্চলে এই গাছটা দেখা যায়, যেই গাছের পাতা থেকে বহু মানুষ, ওখানকার যারা ট্রাইবাল মানুষরা রয়েছে, তারা নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে। তো শাল গাছ এটা এক ধরনের পর্ণমোচী গাছ। পর্ণমোচী অর্থ হলো যে গাছেরা নির্দিষ্ট ঋতুতে তাদের সমস্ত পাতা ঝরিয়ে দেয়, তাদেরকে বলা হয় পর্ণমোচী গাছ। তো এই পর্ণমোচী গাছেরা নির্দিষ্ট ঋতুতে তাদের পাতা ঝরিয়ে দেয়, সাধারণত মানে শীতকালে এটা হয়ে থাকে। তো শাল গাছ আমাদের একটা পর্ণমোচী গাছের উদাহরণ। পরবর্তী প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? দেখো, প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আমাদের বক্সা ডুয়ার্স জেলাতে। তো বক্সা ডুয়ার্স পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার জেলার অন্তর্গত একটি স্থান, যা উত্তরবঙ্গে অবস্থিত এবং এই অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়। তবে ভারতের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা জানি মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এটা কিন্তু পশ্চিমবঙ্গে নয়, মেঘালয় রাজ্যে অবস্থিত। এটা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। কিন্তু শিলং বৃষ্টির ছায় অঞ্চলে অবস্থিত হওয়ার জন্য এখানে কিন্তু অনেক কম বৃষ্টিপাত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? দেখো, ট্যাক্স আমাদের দু ধরনের হয়, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সটা কি? ডাইরেক্ট ট্যাক্সটা হচ্ছে যেটা তুমি আয় করছো, সেই আয়ের ওপরে যেটা তোমাকে পেমেন্ট করতে হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। অর্থাৎ সেটা তুমি না চাই, মানে সেটা তুমি যদি সেই স্ল্যাবে আয় করো তাহলেই তোমাকে দিতে হবে, না হলে না। কিন্তু আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স বা অপ্রত্যক্ষ কর, যেটা কি, যেটা তুমি যে কোনো জিনিস কিনলে বা পারচেজ করলেই কিন্তু তোমাকে সেই ট্যাক্সটা দিতে হয়। তাহলে এই ধরনের প্রত্যক্ষ নয় কর কোনটা? যেটা হচ্ছে জিএসটি। জিএসটি হচ্ছে অপ্রত্যক্ষ কর বা পরোক্ষ কর। তো পরোক্ষ কর সেটাই যেটা তুমি কোনো কিছু পারচেজ করলে হবে। তো জিএসটি কোনো জিনিস তুমি যদি কেনা বেচা করো, তাহলে তোমাকে যে ট্যাক্সটা দিতে হচ্ছে সেটা কিন্তু অপ্রত্যক্ষ করের মধ্যে পড়ছে। তাহলে পরোক্ষ কর, তাহলে প্রত্যক্ষ কর যেটা তুমি আয় বা সম্পদের উপরে দিতে হয়, যেমন আয়কর, কর্পোরেট ট্যাক্স ইত্যাদি। আর পরোক্ষ কর যেগুলো তুমি কেনার ফলে তোমাকে দিতে হয়। জিএসটি সেই ধরনের একটা পরোক্ষ করের মধ্যে পড়ছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি হলো নামিবিয়ার রাজধানী? দেখো, প্রত্যেকেই জানি যে নামিবিয়া আমাদের আফ্রিকাতে অবস্থিত একটা দেশ। তো তার রাজধানী বা ক্যাপিটাল হচ্ছে উইন্ডহোক। এছাড়া যে লুয়ান্ডা রয়েছে, লুয়ান্ডা কিন্তু আমাদের অ্যাঙ্গোলার রাজধানী। অ্যাঙ্গোলা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আফ্রিকান কান্ট্রি রয়েছে। আর কাম্পালা হলো উগান্ডার রাজধানী, আর উইন্ডহোক হলো নামিবিয়ার রাজধানী, আর লুকাসা হলো জাম্বিয়ার রাজধানী। পরবর্তী প্রশ্ন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? দেখো, আমরা প্রত্যেকেই জানি যে মৌর্য সাম্রাজ্য আমাদের প্রাচীন ভারতের প্রথম সাম্রাজ্য, যেটা অখণ্ড ভারত তৈরির স্বপ্ন দেখেছিল, যেটা চন্দ্রগুপ্ত মৌর্য দেখেছিলেন। তো যে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হিসেবে আমরা অশোক দ্য গ্রেট কে বলে থাকি। কিন্তু শেষ সম্রাট কে ছিলেন? শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। যাকে কি করেছিল, তার যে সেনাপতি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, তিনি তাকে, যে কুচকাওয়াজ চলছিল, যে সময় প্যারেড হচ্ছিল, সেই সময় তাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, সেটা সম্পর্কে আমরা জানি যে সাময়িক কুচকাওয়াজ যেই সময় হচ্ছিল, সেই কুচকাওয়াজের সময় তিনি কিন্তু তাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন এবং শুঙ্গ ডাইনেস্টির প্রতিষ্ঠা করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এক্সামে কিন্তু এই কোশ্চেনটা বারবার এসে থাকে। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটা? দেখো, সব থেকে হালকা ধাতু হচ্ছে আমাদের লিথিয়াম। এক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে হাইড্রোজেন। দেখো, হাইড্রোজেন কিন্তু কোনো ধাতু বা অধাতুর মধ্যে পড়ে না, হাইড্রোজেন একটা গ্যাস। তাহলে এটা অনেকে ভুল করতে পারো, ফলে এটা যাতে ভুল না হয় মনে রাখবে যে লিথিয়াম সবচেয়ে হালকা, কঠিন এবং সবচেয়ে হালকা ধাতু লিথিয়ামকে কনসিডার করা হয়ে থাকে। এর ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় 0.534 গ্রাম, যা জলের থেকে অনেক কম। আর লিথিয়াম ধাতু কিন্তু অত্যন্ত সক্রিয় দাহ্য পদার্থ, তাই এটাকে খনিজ তেলে সংরক্ষণ করে রাখা উচিত। পরবর্তী প্রশ্ন বলছে, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটার লেখক কে?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অটোবায়োগ্রাফি। এই বইটার যে লেখক হচ্ছে নীরদ চন্দ্র চৌধুরী। তো দা বা অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান হলো ভারতীয় লেখক নীরদ সি চৌধুরীর লেখা একটা আত্মজীবনী, যেটা 1951 সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ফ্লোটিং ন্যাশনাল পার্ক অবস্থিত? মানে যেটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক অবস্থিত ভারতের মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে অবস্থিত ভারত নয়, পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যেটা হচ্ছে কেইবুল লামজো ন্যাশনাল পার্ক, যেটা পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যেটা মণিপুর রাজ্যের লোকটাক হ্রদে অবস্থিত। এখানে কি বিভিন্ন ভাসমান ফুমদি, যেগুলো উদ্ভিদ এবং মাটির মিশ্রণ, অবস্থিত রয়েছে, যেখানে বিপন্ন সাংগাই হরিণ এটা শেষ প্রাকৃতিক আবাসস্থল হিসাবে রয়েছে। জিকা ভাইরাস কোন রোগ, জিকা ভাইরাস কোন রোগ রোগ কার মাধ্যমে ছড়ায়? দেখো, জিকা ভাইরাস ছড়ায় আমাদের মশার মাধ্যমে। তো জিকা ভাইরাস রোগ, যেটা ZVD, জিকা ভাইরাস ডিজিজ, এটা মশা দ্বারা বাহিত একটা রোগ, যেটা বেসিক্যালি এডিস মশা, এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালব্যাক্টোপিয়াস প্রজাতির মশা এই ভাইরাস ছড়ানোর প্রধান বাহক। এই একই মশা ডেঙ্গু এবং চিকেনগুনিয়া ভাইরাসও ছড়িয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কার্বলিক অ্যাসিড হিসেবে পরিচিত কোনটি? যেটা আমরা সাপ তাড়াতে ব্যবহার করি, কার্বলিক অ্যাসিড, যেটা হচ্ছে ফেনল, একটা অ্যারোমেটিক জৈব যৌগ। সেই কারণে এর যে গন্ধে সাপ কিন্তু আসে না। অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক যৌগ হয়, অ্যারোমেটিক যৌগ হয় সেগুলো যেগুলো গন্ধযুক্ত হয়। অ্যারোমা মানে গন্ধ থেকে অ্যারোমেটিক যৌগ কার্বন কম্পাউন্ড হয়। তো এটা আণবিক সংকেত হচ্ছে C6H5OH, একটা সাদা দানাদার কঠিন পদার্থ, যেটা উদ্বায়ী হয়ে থাকে। ফেনলকে কার্বলিক অ্যাসিড বা ফেনোলিক অ্যাসিড বা বেনজেনল বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, বচেন্দ্রী পাল নিম্নের কোনটির জন্য বিখ্যাত? দেখো, বিখ্যাত বচেন্দ্রী পাল ভারতের গর্ব, প্রথম, যিনি একজন বিখ্যাত ভারতীয় পর্বতারোহী ছিলেন, যিনি 1984 সালে মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম ভারতীয় মহিলা হিসেবে আমাদের কাছে পরিচিত। তো তিনি ভারতের মহিলা দিক থেকে গর্ব যে প্রথম মহিলা হিসেবে তিনি এভারেস্ট জয় করেছিলেন। পরবর্তী প্রশ্ন, এইডস এর পুরো নাম কি? প্রত্যেকেই জানি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা হচ্ছে আমাদের বাংলায় পরিচিত, যেটা HIV ভাইরাস দ্বারা গঠিত, যে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এর ফলে কি হয়, শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, ফলে যে কোনো সাধারণ রোগেই কোনো মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই জন্য আমাদের যদি কারো এইডস হয়ে থাকে, এইডস কিন্তু কখনো কোনো রকম খাওয়া দাওয়া বা একসাথে বসার কারণে ছড়ায় না। কেউ যদি অসুরক্ষিত যৌন সংযোগ করে, মানে উইদাউট কন্ডম যদি কেউ যৌন সংযোগ করে, সেক্ষেত্রে ছড়িয়ে যায়, অথবা কোনো নিডল বা সূঁচ, যেই সূঁচ ব্যবহার করেছে কোনো এইডস ব্যক্তি, সেটা দিয়ে যদি কোনো সাধারণ ব্যক্তিকে দেওয়া হয়, তার ছড়িয়ে পড়তে পারে। অথবা সব থেকে বেশি যেটা ছড়িয়ে পড়ে অনেকের, কোনো কিছু না ছাড়াও, মানে নিজস্ব কোনো ভুল ছাড়াই, সেটা হচ্ছে যে মানে ব্লেড, তুমি যখন মানে দাড়ি কামাতে যাও কোনো একটা জায়গায়, তখন সেখানে ওই যে ব্লেড, যে ব্লেডটা যদি কোনো এইডস ব্যক্তির যদি মানে সেভ করা হয়, তারপর যদি তোমার ওটা সেভ করা হয়, তোমার কিন্তু সেক্ষেত্রে এইডস তোমার হতে পারে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যখন কোনো সেলুনে গিয়ে এটা করবে, অবশ্যই নতুন ব্লেড ব্যবহার করবে। পরবর্তী প্রশ্ন, জেনেটিক্সের জনক কে? দেখো, জেনেটিক্সের জনক আমরা প্রত্যেকেই জানি গ্রেগর জোহান মেন্ডেল। তাকে বলা হয় বংশগতির জনক, কারণ তিনি বংশগতির মৌলিক সূত্র আবিষ্কার করেছিলেন, যেটি মটর গাছের উপরে পরীক্ষা করেছিলেন, বলে এটাকে মেন্ডেলীয় বংশগতি বলা হয়ে থাকে। পার্লামেন্ট গঠিত কি নিয়ে? দেখো, পার্লামেন্ট বা সংসদ গঠিত কিন্তু তিনটে জিনিস নিয়ে, যেটা হচ্ছে রাষ্ট্রপতি, রাজ্যসভা আর লোকসভা। তো পার্লামেন্টে দুটো কক্ষ, লোকসভা আর রাজ্যসভা, যার মধ্যে রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ, লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ। এই যে রাজ্যসভার যেসব সদস্যরা হয়, তারা কিন্তু বিভিন্ন রাজ্যের যে বিধানসভা হয় তাদের সদস্য থেকে রাজ্যসভার সদস্য হয়, আর লোকসভার সদস্যরা কিন্তু সরাসরি ভোটের মাধ্যমে গঠিত হয়। তো কোনো প্রস্তাবকে যদি আইনে পরিণত করতে সংসদের উভয় কক্ষে তা উত্তীর্ণ হয় এবং রাষ্ট্রপতি যতক্ষণ না সেখানে স্বাক্ষর করছে, তাহলে সেটা কিন্তু তখনও আইনে পরিণত হয় না। ফলে পার্লামেন্ট সবসময় গঠিত রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভাকে নিয়ে। নীতি আয়োগের চেয়ারম্যানকে? দেখো, নীতি আয়োগের চেয়ারম্যান হয় এক্স অফিসিও হিসেবে প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী, ভারতের যে প্রধানমন্ত্রী হন, তিনি পদাধিকার বলে আমাদের চেয়ারম্যান, নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে থাকে। এই নীতি আয়োগ 2015 সালে গঠন করা হয়েছিল, এটা মানে প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপিত করে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।